উপজেলা নির্বাচনের প্রথম ধাপে একটিতে ভোটের ফল স্থগিত রাখা হয়েছে। বাকি 138টির মধ্যে 110টিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন 19 জন। এছাড়া বিএনপির বহিষ্কৃত 7, জাতীয় পার্টির 1 এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের 1 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয় বুধবার বিকেল 4টায়। রাত 12টার মধ্যে 139টি উপজেলার সবকটিতে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর উল্লাসে মাতেন জয়ী প্রার্থীর সমর্থকেরা। অনেক জায়গায় বের হয় বিজয় মিছিল। কোনো প্রভাব মুক্ত ছাড়া আমরা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরেছি। প্রথম ধাপে 22 উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, বাকিগুলো ব্যালটে। 110টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন 19 জন। এছাড়া বিএনপির বহিষ্কৃত 7, ইসলামী শাসনতন্ত্রের 1 এবং জাতীয় পার্টির 1 জন জয়ী হয়েছেন। নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করেছেন সকল ভোটাররা এবং নিঃসন্দেহে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। বরিশালবাসী উজ্জীবিত এবং তারা আনন্দিত, উদ্বেলিত। বুধবারের নির্বাচনে চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী আগেই বিনা ভোটে নির্বাচিত হন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 30 থেকে 40% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কম ভোটারের জন্য বৈরী আবহাওয়াকে দুষলেন তিনি। এছাড়া কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে বলেও স্বীকার করেন সিইসি। বুধবার বিকেলে ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। বড় ধরনের গোলযোগ সহিংসতা ছাড়াই শেষ হলো প্রথম ধাপের 139টি উপজেলার ভোট গ্রহণ। বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রথম ধাপে 22টি উপজেলায় ইভিএম ও বাকিগুলোই ব্যালট পেপারে ভোট হয়েছে। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 28 জন প্রার্থী। 2 কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচন চলাকালে 34 ঘটনায় 25 জন আহত হয়েছেন। আটক করা হয়েছে 37 জনকে। সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যেসব কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সিইসি। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। সিইসি বলেন, কত শতাংশ ভোট পড়েছে তা ইসির দেখার বিষয় না, সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা ইসির দায়িত্ব। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। ভোটার উপস্থিতি নিয়ে কমিশন সন্তুষ্ট কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি সিইসি। না, এটা আমি বলবো না, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এমন দাবি করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তবে ওবায়দুল কাদের বলছেন, তাদের এই মন্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। বুধবার নিজেদের কার্যালয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন 2 দলের নেতারা। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে বিএনপি দাবি করলেও কাদের বলেন, বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হয়েছে। বুধবার প্রথম ধাপে দেশের 139টি উপজেলায় নির্বাচন হয়েছে। সেখানে 30 থেকে 40% ভোট পড়ার কথা জানায় কমিশন। এই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এদিন বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সভায় যোগ দেন সিনিয়র নেতারা। দাবি করেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। সবাই বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন না জাতীয় পর্যায়ে হবে না স্থানীয় পর্যায়ে হবে, কোনোখানে হবে না। কাজে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন
জনগণের সরকার কায়েম করাই এই মুহূর্তের দাবি। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দাবি করেন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে। বিএনপি নেতারাও অনেক ইলেকশন করছে, বিএনপি তাদেরকে বহিষ্কার করেও তো নির্বাচন থেকে দূরে সরে রাখতে পারে। স্থানীয় প্রয়োজনে স্থানীয় সরকারে বিরত রাখা, নিবৃত্ত রাখা খুব কঠিন। এর ভেতরে যে উপস্থিতি, আমরা বলছি আমরা এটাকে সন্তোষজনক মনে করি। 21 মে দ্বিতীয় ধাপে 160টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তৃতীয় ধাপে 29 মে এবং চতুর্থ ধাপে 5 জুন ভোট গ্রহণ হবে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে, তবে সরকার সম্ভাব্য সব সমস্যার সমাধানে সতর্ক। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বুধবার বিকেলে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা আমলে নিয়ে কাজ করছে সরকার। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। সংসদ সদস্যদের প্রশ্নে উঠে আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কথা। প্রশ্ন 1 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। জবাবে সরকার প্রধান বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে দেশে মূল্যস্ফীতি বাড়তে পারে। খাদ্যপণ্য ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কার মাথায় রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজধানীর সব প্রবেশমুখী যানজট মুক্ত করার পাশাপাশি সড়কে নৈরাজ্য বন্ধে কাজ করছে সরকার। অনেক বাস মালিকদের কম্পিটিশন দেখা দেয়, যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে অহেতুক যানজট সৃষ্টি করা হয়। আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে, তো সেগুলি যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ সময় যাতে একটানা গাড়ি চালাতে না হয়, এর জন্য আমরা কিন্তু একটা হিসাব মতো কয়েক কিলোমিটার পর আমরা এই ধরনের একটা তাদের শান্তি বিনোদনের জন্য সে ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি। আপনার ড্রাইভার সে খেলো কিনা সময় মতো, নিজে বিশ্রাম নিচ্ছে কিনা, নিজেরাও একটু সেই ব্যাপারে একটু আত্মনিক হবেন। দীর্ঘস্থায়ী করতে সড়কে আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। সংস্কার সহ প্রশস্তকরণ করা হয়েছে, যার ফলে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপিদের সরকারি বরাদ্দ নিয়ে পাল্টাপাল্টি বাকযুদ্ধে জড়ালেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু এবং সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। সস্তা জনপ্রিয়তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার অভিযোগ তোলেন চুন্নু। জবাবে স্বৈরাচারের দোসরের মুখে সমালোচনা মানায় না মন্তব্য করেন ব্যারিস্টার সুমন। এমপিদের সরকারি বরাদ্দ জানা জনগণের অধিকার বলেও উল্লেখ করেন এবারই প্রথম সংসদে পা রাখা এই সদস্য। নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। সস্তা জনপ্রিয়তা পেতে নতুন সংসদ সদস্যের বক্তব্য অন্য এমপিদের সম্পর্কে ভুল বার্তা দেবে। মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। পাল্টা জবাবে চুন্নুকে স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেন সুমন। হাইকোর্ট প্রাঙ্গণে তিনি বলেন, সমালোচনার কোনো অধিকার তার নেই। তাছাড়া এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার রয়েছে। আরে কি আশ্চর্য কারবার, একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে, আপনারা আপনারটা ভাগ করে নেবেন। এটার বলার মধ্যে শুনেন, এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন। এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই, কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন স্বৈরা শাসক এরশাদের নেতা। স্বৈরা শাসক এরশাদ, যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতাকর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আয় ও সরকারের বরাদ্দের বিস্তারিত তুলে ধরেন ব্যারিস্টার সুমন। এরপরই জাতীয় সংসদে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব। এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম? রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেগুনা ব্যাটারি চালিত রিকশার মতো বাহন রাজধানীতে চলার প্রয়োজন আছে কিনা তা ভেবে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার রাতে সংসদ অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় একথা বলেন মন্ত্রী। তিনি জানান, ট্রাফিক অটোমেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর যানজট কমাতে এরই মধ্যে সিটি কর্পোরেশন, ট্রাফিক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে। ট্রাফিক অটোমেশনের কাজ শেষ হলে যানজট অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। এ সময় সিলেট 1 আসনের সংসদ সদস্য AK আব্দুল মোমেন যানজট নিরসনে ঢাকা থেকে কম গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অন্য জায়গায় স্থানান্তরের প্রস্তাব দেন। নানান ধরনের যানবাহন আমরা ব্যবহার করেছি, রিক্সা করেছি, টেম্পো করেছি, ব্যাটারি চালিত মানে রিক্সা চালু করেছি। এখন সময় আসছে এগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনার, উনি যথার্থই বলেছেন, এগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনার সময় আসছে। এখন ঢাকা শহরে কি চলবে কি না চলবে এটারও একটা চিন্তার সময় আসছে। বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের নিরাপত্তা ও মানবিক সহায়তা অব্যাহত রাখাই আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মূল লক্ষ্য, জানিয়েছেন জাতিসংঘের এই সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ। এছাড়া অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে বিদেশে পাঠানোর বিষয়েও হয়েছে আলোচনা। বুধবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বুধবার বাংলাদেশে আনুষ্ঠানিক সফর শেষ করেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। সফর শেষে রাজধানীর একটি হোটেলে বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যামি। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে IOM মহাপরিচালক বলেন, কেউই বাস্তুচ্যুত হয়ে থাকতে চায় না। শান্তি প্রতিষ্ঠা না হলে তাদের ফিরিয়ে দেওয়ার আলোচনা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার শামিল। রোহিঙ্গাদের নিরাপত্তা দেয়া এবং মানবিক সাহায্য দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় সহায়তা করছে IOM। আমরা স্যানিটাইজেশনের পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছি। কোনোভাবেই যেন রোহিঙ্গাদের মানবিক সাহায্য বন্ধ না হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এছাড়াও বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে তাদের পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে আসার আমাদের আরেকটি উদ্দেশ্য হলো এদেশে অনেক দক্ষ শ্রমিকের সম্ভাবনা আমরা দেখছি। তাই এদেশ থেকে কিভাবে অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে বিদেশে পাঠানো যায় তা নিয়ে সরকারের সাথে আলোচনা করেছি এবং এই বিষয়ে বিনিয়োগের কথাও ভাবছি। গত 5 মে 5 দিনের সফরে ঢাকা আসেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পরিদর্শন করেন রোহিঙ্গা ক্যাম্প। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু মেডিকেলের সুপার স্পেশালাইজড হসপিটালে 68 মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল আগেই। এবার সামনে এসেছে সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ। তাতে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ কক্ষের কম্পিউটার থেকে পেনড্রাইভে সেই প্রশ্ন নিচ্ছেন 2 শিক্ষক। অভিযুক্তরা তা অস্বীকার করলেও আমলে নিয়েছে তদন্ত কমিটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল এর মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার নিয়ন্ত্রণ কক্ষ এটি। এখানকার কম্পিউটারে থাকে পরীক্ষার প্রশ্নপত্র, কিছু আবার প্রিন্ট করে রাখা টেবিলে। স্পর্শকাতর এই কক্ষে সিসিটিভির ফুটেজে দেখা মিলে 2 বিশ্ববিদ্যালয় শিক্ষকের। একজন কম্পিউটারে বসে থাকা ব্যক্তিটি ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, পাশে দাঁড়ানো কার্ডিওলজির সহযোগী অধ্যাপক ফয়সাল ইবনে কবির। সেখান থেকে পেনড্রাইভে কিছু একটা সরিয়ে নিতে দেখা যায় তাদের। এতে অভিযোগ উঠেছে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন তারা। যে ভিডিওতে আমরা যাদেরকে দেখলাম, যে সকল শিক্ষক, তারা তো আসলে প্রশ্নবিদ্ধ, তারা বিতর্কিত এবং তারা বিগত প্রশাসনের লেজুর ভিত্তিতে জড়িত ছিল। এটা আর একটা প্রশ্ন উঠতেই পারে, যে সকল চিকিৎসক তাদের সঙ্গে চলাফেরা করেছে তারা কেউ বাদ পড়ে নাই, এটা কিভাবে সম্ভব হলো?
তবে ডাক্তার জাহিদুল ইসলাম বলেছেন পেনড্রাইভে কপি নিয়েছেন বানান সংশোধন করতে। আরেক ডাক্তার ফয়সাল ইবনে কবির নাকচ করেছেন সেই অভিযোগ। পেনড্রাইভটা যখন সাদা বিসিটাতে দেই প্রিন্ট আউট বেরোচ্ছে, আমি কিন্তু কিছু কপি করিনি। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে প্রিন্ট আউট বেরোচ্ছে, তার মানে যে আমি যে 20-25টা প্রশ্ন তৈরি করছি আমার কলিগকে আমি দিয়েছি, ও প্রুফ রিডিং করবে। সাংবাদিকদের সাথে কথা বলতে হলে অথরিটির অনুমোদন লাগে। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনি প্রশ্নপত্র ফাঁস করেছেন। জি না, অভিযোগ সত্য নয়। কি আপনার কোনো বক্তব্য আছে কিনা? অভিযোগ সত্য নয়। গত বছরের 20 অক্টোবর হওয়া 68 জন মেডিকেল অফিসার নিয়োগের সেই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রতিবাদে হয় শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন। উপাচার্যের কাছে স্মারকলিপি দিলে গঠিত হয় তদন্ত কমিটিও। এছাড়া এই ফুটেজ আমলে নেওয়ার কথাও বলেছেন তদন্ত কমিটির সদস্য অধ্যাপক AK-M জাহিদ হোসেন ও প্রক্টর হাবিবুর রহমান দুলাল। এই ভিডিও আমরা আমলে নিয়েছি, আমরা এটা আমলে নিয়েছি এবং এটার উপর কাজ করতেছি। ওইটা আমরা দেখেছি, এটা আমাদের হস্তগত হয়েছে, আমরা ওইটা নিয়েও কাজ করতেছি। আমরা 7 দিন পরে ওইটার রিপোর্টটা দিব। সেই নিয়োগ পরীক্ষায় পাশ করেছেন 350 জন পরীক্ষার্থী। অভিযোগ রয়েছে তাদের মধ্যে অন্তত 50 জন ফাঁস হওয়া প্রশ্ন পেয়েছেন। এর মধ্যে 10 জন সাবেক উপাচার্যের ঘনিষ্ঠ, বাকি 40 জন তা পেয়েছেন টাকার বিনিময়ে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট। রাত 4:10 দিকে 409 জন হজ যাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। এ নিয়ে আরও জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইকরামুল ইসলাম। ইকরাম, হজ ফ্লাইটের যাত্রার বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি আছি এই মুহূর্তে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে। আজকে কিন্তু সকাল ভোর 4:10 প্রথম হজের ফ্লাইটটা বাংলাদেশ থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর সেই ফ্লাইটে 409 জন যাত্রী ছিলেন, হজ যাত্রী ছিলেন। এছাড়া আমরা দেখেছি যে সকাল 7টায় কিন্তু আরেকটা ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া আমরা আশকোনায় এসে যেটা দেখলাম যে হাজিরা ইহরাম পরে কিন্তু তারা বিভিন্ন ফ্লাইট যাদের যে সময়টা তারা সেটার প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই হজ ক্যাম্প থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমরা একাধিক সম্মানিত হাজিদের সাথে কথা বলেছি, তারা তাদের অনুভূতিগুলো জানিয়েছেন। তারা বলছেন যে আল্লাহর রাস্তায় হজের উদ্দেশ্যে তারা যাচ্ছেন, তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তারাও দেশবাসীকে জন্য দোয়া করবেন সেই বিষয়টা জানিয়েছেন। এবছর কিন্তু 85,257 জন বাংলাদেশি সৌদি আরবে হজের উদ্দেশ্যে যাবেন। এর মধ্যে আমাদের দেশীয় যে এয়ারলাইন্স বাংলাদেশ বিমান 50% যাত্রী অর্থাৎ 42,629 জন হজযাত্রী পরিবহন করবেন, আর বেসরকারি বিমান সংস্থা বাকি অর্ধেক যাত্রী পরিবহন করবেন। এছাড়া সুষ্ঠুভাবে জানাবেন হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? আমরা এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ পাইনি। আমরা সকাল 5:30টায় ধর্মমন্ত্রী কথা বলেছিলেন, তিনি তখন জানিয়েছিলেন যে হজযাত্রীরা যেন নির্বিঘ্নে সুন্দরভাবে হজে যেতে পারেন, বাংলাদেশ থেকে এয়ারপোর্ট এবং হজ ক্যাম্পে যেন কোনো ধরনের অসুবিধা বা সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে তিনি কঠোর দিক নির্দেশনা দিয়েছেন। আমরা কিন্তু সকাল থেকে একদম বলতে গেলে ভোর থেকে কিন্তু সুশৃঙ্খলভাবেই পুরো ব্যবস্থাপনা দেখছি। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি, হজের যে সময়টা ছিল সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্মানিত হাজিরা যারা রয়েছেন তারা কিন্তু সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছেন আর কি। এই ছিল আমার কাছে সবশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে জানাছিলেন আমাদের সহকর্মী ইকরামুল ইসলাম। চলতি শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষায় পজিটিভ আসলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন। সম্প্রতি ভর্তি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উদ্যোগকে সাধুবাদ জানালেও অধ্যয়নরত শিক্ষার্থীদের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে আরও নজরদারির পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গত 28 এপ্রিল। কয়েক ধাপে ভর্তি পরীক্ষা চলবে আগামী 1 মাস। এবার বিভিন্ন অনুষদে আলাদা আলাদা বিষয়ে 4,926টি আসনে শিক্ষার্থী ভর্তি হবে।
রোববার ভর্তির জন্য মনোনীত সব শিক্ষার্থীর ডোপ টেস্ট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে হবে এই ডোপ টেস্ট। প্রাথমিকভাবে প্রস্রাবের নমুনা থেকে ইয়াবা, হেরোইন, মরফিন, গাঁজা, কোকেন, অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্যের পরীক্ষা করা হবে। এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে আমাদের যুব সমাজে আমাদের যে ইতিমধ্যে আমরা শুনতেছি মাদকে আসক্ত, সেখান থেকে আমরা তাদেরকে আশা করি পর্যায়ক্রমিকভাবে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। মাদক বিরোধী এই অবস্থানকে ইতিবাচক বলছে শিক্ষাবিদরা। ভর্তি পরীক্ষার বাইরেও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদেরও নির্দিষ্ট সময় পর ডোপ টেস্টের পরামর্শ দিয়েছেন তারা। আমার মনে হয় যথেষ্ট পারদর্শিতা যাদের আছে তাদেরকে এনে তাদের কাছ থেকে এক্সপার্ট নলেজ নিয়ে এটা প্রয়োগ করা উচিত এবং সেক্ষেত্রে ফলপ্রসূ ফলাফল পাওয়া যাবে বলে আমার মনে হয়। ছাত্রাবাসের যেসব শিক্ষার্থীরা আছে তাদেরও আমার মনে হয় যেন নজরদারির মধ্যে রাখা, অথবা তাদের মানসিক সুস্থতার জন্য আমাদের সাইকোলজিস্ট নিয়োগ করা, শিক্ষার্থীরা যাতে মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকে। ডোপ টেস্টের ফলাফলের কারণে ভর্তি প্রক্রিয়া যেন দেরি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, শিক্ষার্থী এবং শিক্ষাবিদরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে কিভাবে দেখছে? দেখুন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে যে সমস্ত বিশেষজ্ঞ রয়েছেন, অর্থাৎ যারা যুব সমাজকে নিয়ে কাজ করেন, তারা আসলে সবাই এই যে উদ্যোগ সেটিকে আসলে তারা সাধুবাদ জানিয়েছেন এবং আগামী গত 28 এপ্রিল থেকে যে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, ভর্তি পরীক্ষার যে প্রক্রিয়া সেটি শেষ হওয়ার পর 4,926 জন শিক্ষার্থী নতুন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগে ভর্তি হবে এবং ভর্তি হওয়ার সময় তাদেরকে আসলে এই যে ডোপ টেস্ট সেটির আওতা আনা হবে। তবে যারা বিশেষজ্ঞ রয়েছেন এবং সমাজ নিয়ে যারা কাজ করেন এবং শিক্ষাবিদরা রয়েছেন, তারা বলছেন যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী আগে থেকেই ভর্তি আছে তাদের অনেকের বিরুদ্ধেই আসলে মাদক সেবনের একটি অভিযোগ রয়েছে। সঙ্গত কারণে তাদেরকে আসলে যদি ডোপ টেস্টের আওতায় আনা হয় তাহলে পুরো বিষয়টি একটি শৃঙ্খলার মধ্যে আসবে এবং যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার জন্য যে ডোপ টেস্টটি করা হচ্ছে সেটি আওতায় যদি সবাইকে আনা যায় তাহলে বিপুল সংখ্যক শিক্ষার্থী এই মাদকের ছোবল থেকে রক্ষা পাবেন এবং এটি নিয়ে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছু জানাননি, অর্থাৎ যারা সেখানে আগে থেকে ভর্তি আছেন তাদের বিষয়ে কি করণীয় সেটি নিয়ে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাননি। তবে তারা যেটি বলছেন যে নতুন করে যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হবেন, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদেরকে ডোপ টেস্টের মধ্য দিয়ে, অর্থাৎ ডোপ টেস্টের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে তাদেরকে আসলে ভর্তি করা হবে। যদি কারো কোনো রকমের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে তাদেরকে আসলে বাতিল বলে গণ্য করা হবে। আমরা এটি নিয়ে আসলে চট্টগ্রামের যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা সমাজ নিয়ে কাজ করেন, শিক্ষাবিদ নিয়ে কাজ করেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এটি নিঃসন্দেহে একটি সাধুবাদ পাওয়ার মতো উদ্যোগ। তবে সেটি যদি সব শিক্ষার্থীকে একই ছাতার নিচে, অর্থাৎ একই যে প্রক্রিয়া সেটির আওতায় যদি আনা যায় তাহলে সেটি আসলে অনেক বেশি ফলপ্রসূ হতো। এটি নিয়ে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন করে ভাববে, এটি এমন একটি প্রত্যাশা সবাই করছেন। আমরা এই মুহূর্তে যে কজন পরীক্ষার্থী সামনে ভর্তি হবেন তাদের বিষয়ে কী করণীয়, অর্থাৎ তাদের যে ডোপ টেস্টের আওতায় আনা হবে বলা হচ্ছে সেটি আসলে শতভাগ করা যায় কিনা সেটি এখন দেখার বিষয়। আপনি জানেন যে 4,926 জন পরীক্ষার্থী ভর্তি হবে, তাদেরকে যে ডোপ টেস্টটা আওতায় আনা হবে সেটি করতে গিয়ে যাতে কোনোভাবে ভর্তি কার্যক্রম বিলম্বিত না হয় সেই বিষয়ে আসলে সবাই সজাগ থাকার কথা বলেছে। সেই বিষয়ে অবশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে কোনো মূল্যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে উভয় প্রক্রিয়া শেষ করবেন। এ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডোপ টেস্টের বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চলতি শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াটা বাংলাদেশের কাছ থেকে প্রায় 3.5 কোটি টাকা পাওনা আছে বলে দাবি করছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে এই দাবি ঠিক নয়। এদিকে আয়াটার বকেয়া পরিশোধের অজুহাত দেখিয়ে বিদেশি এয়ারলাইন্সগুলো ক্রমাগত ভাড়া বাড়িয়ে যাচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আকাশপথের যাত্রীরা। গেল 24 এপ্রিল আয়াটা তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানায় বাংলাদেশের কাছ থেকে তাদের পাওনা $323 মিলিয়ন বা 3,500 কোটি টাকা।
পাওনা টাকার অজুহাত দেখিয়ে সম্প্রতি বিদেশি এয়ারলাইন্সের ভাড়া বেড়েছে অন্তত 20 থেকে 40 ভাগ। এমনকি সর্বনিম্ন দামের টিকিটও মিলছে না। কম দামের টিকিটগুলো কৌশলে অন্য দেশের ট্যুর অপারেটর কিংবা এজেন্টরা নিয়ে নিচ্ছে। এতে টাকা পাচার হচ্ছে প্রতিবেশী দেশে। 30 থেকে 40% বা তার চেয়েও বেশি টিকিট এখন দেশের বাইরে থেকে হচ্ছে, এবং এই টাকাটা কিন্তু কোনো এজেন্সি বলেন বা কোনো মিডিয়াম্যান বলেন তার কিন্তু রেমিটেন্স করার পারমিশন নাই। অবৈধভাবে তারা কিন্তু এই টাকাটা বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া বাড়ানোর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যাত্রীরা। এয়ারলাইনগুলো এখন তাদের প্রফিট মার্জিনটা একটু বাড়তি রাখছে। এটা আলটিমেটলি আমরা যারা প্যাসেঞ্জার বা আমরা যারা এক্সপোর্টার আমাদের ঘাড়ে আসে পড়ছে এবং আমাদেরকে সেটা বাধ্য হয়ে বহন করতে হচ্ছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক দাবি করছে আয়াটা 323 মিলিয়ন নয়, বাংলাদেশের কাছে পাবে মাত্র $51 মিলিয়ন, যা বিদেশি এয়ারলাইন্সগুলো নিজ নিজ দেশে নিয়ে যেতে পারবে। এপ্রিলের 25 তারিখে সেটা এখন আউটস্ট্যান্ডিং আছে 161 মিলিয়ন। ঠিক আছে, এই অ্যামাউন্টটা তারা পাবে। তার মধ্যে একটি ফরেন ব্যাংকের কাছে আছে 110 মিলিয়ন। ওই ব্যাংকের সঙ্গে যারা অ্যাকাউন্ট মেনটেন করেন, এটা কিন্তু ব্যাংক আর তার কাস্টমারের রিলেশনশিপ, এটা বাংলাদেশ ব্যাংকের আসলে কোনো কিছু নেই। তবে পাওনা টাকা নিয়ে বিভ্রান্তি দূর করতে আপাতত কোনো উদ্যোগ নিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন সরকারি থেকে আমরা মনে করি যে তারাই এটা যদি রেজ করে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, পাওনা টাকার অজুহাত দেখিয়ে টিকিটের দাম যাতে না বাড়ে সে ব্যাপারে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে মাসের পর মাস টিকিটের টাকা বকেয়া থাকলে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অবশেষে যশোর ঝিনাইদহ সড়ক সংস্কার শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্যস্ততম এই রাস্তার বিভিন্ন অংশে উঁচু নিচু ঢিবি তৈরি হওয়ায় ঝুঁকি নিয়ে চলার পাশাপাশি প্রায়শই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নজরদারি না থাকায় নিম্নমানের কাজ করেছেন ঠিকাদার। খুলনা বিভাগের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের মাধ্যম এই সড়ক। 2 লেনের রাস্তার মাঝখানে পিচ সরে ও ডেবে সৃষ্টি হয়েছে অন্তত 6টি বিভাজক, কোথাও কোথাও উঁচু টিবি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় 15 কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশে তৈরি হয়েছে একাধিক বিভাজক, যেখানে চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। উঁচু নিচু হয়ে গেছে, মানে গাড়ির চলার কোনো পরিবেশ ভালো না, অ্যাক্সিডেন্ট প্রতিদিনই তো প্রায় হচ্ছে। ছোট ছোট যানবাহনগুলো চলাচল বেশি সমস্যা, বড় বড় সমস্যা যাচ্ছে। বুঝছেন যে কাজ হয়েছে, রাস্তা খুবই কুমা কাজ হয়েছে, রাস্তা অবস্থা খুবই ভয়াবহ খারাপ। 16.5 কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহ যশোর সড়কের 48 কিলোমিটার সংস্কার কাজ শেষ হয় গত 10 এপ্রিল, কিন্তু 15 দিন না যেতেই বেহাল হয়ে পড়ে এর 15 কিলোমিটার অংশ। এজন্য কাজের মান নয়, তাপপ্রবাহকে দুষছেন সড়ক বিভাগের কর্মকর্তা। অতিরিক্ত তাপমাত্রা, এটা তো বিটুমিনের রাস্তা, পিচের রাস্তা। পিচের ধর্ম হলো যে তাপমাত্রা বেশি হয় তখন সেটা নরম হয়ে যায়। নরম অবস্থায় যখন ওটার উপর দিয়ে গাড়ির চাকা যায় এবং অতিরিক্ত ওজনের গাড়ির চাকা যায়, তখন সেটা কিন্তু আরো সহজে বসে যায়। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর 2 কিলোমিটার অংশে আবারও সংস্কার শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কর্মকর্তাদের গাফিলতির কারণেই সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাতা সংস্থা IMF এর ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি শিগগিরই পাচ্ছে বাংলাদেশ। আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশ ব্যাংক ও সরকারের নানা পদক্ষেপে সন্তুষ্ট হয়ে এমন আশার কথা জানিয়েছে ঢাকায় সফররত মিশন। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও। তবে এসব সংস্কারের ফলে এবছর মূল্যস্ফীতি কমবে না বলেও জানিয়েছে সংস্থাটি। মিশন শেষে IMF কর্মকর্তারা ঢাকা ছাড়ার আগেই ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি ক্রলিং পেগ চালু করল বাংলাদেশ ব্যাংক। এক লাফে টাকার মান কমল প্রায় 6%। সুদহারও পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে নানা রকম প্রতিশ্রুতি ও অগ্রগতি জানিয়েছে NBR সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। সরকারের এমন উদ্যোগে তাই সন্তুষ্ট IMF। বাংলাদেশের কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। জ্বালানি তেলের দাম নির্ধারণে নতুন ফর্মুলা সহ অনেক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বৈশ্বিক চাপ যদি বাড়ে, আরও সংস্কারের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে প্রশ্ন উঠছে, এত শর্ত পূরণ কিংবা সংস্কারে অর্থনীতিতে কি লাভ হচ্ছে?
আইএমএফ বলছে আপাতত তেমন স্বস্তি নেই। ডলারের দাম বাড়ায় পণ্যের দাম বাড়বে, এবছর মূল্যস্ফীতি থাকবে 9% উপরে, জিডিপি প্রবৃদ্ধি নামবে 5.4%। সংস্থাটি জানিয়েছে আগামী বছর মূল্যস্ফীতি 7.2% হতে পারে। দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশ। সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হবে। এবছর প্রবৃদ্ধি হতে পারে 5.4%, তবে আগামী বছর বাড়বে। অর্থনীতিবিদদের অভিযোগ, অর্থ পাচার, কর ফাঁকি, সরকারের অনুন্নয়ন ব্যয়সহ নানা ইস্যুতে নীরব আইএমএফ। এসব সমালোচনারও জবাব দেন কর্মকর্তারা। আইএমএফ অর্থ পাচার ইস্যুতে নীরব নয়। অর্থ পাচার ঠেকানো আমাদের মূলনীতির অংশ। কর ফাঁকি ও অর্থ পাচার ঠেকাতে আমরা এনবিআর ও বিএফআইইউ এর সাথে কাজ করছি। এর আগে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রীও জানান, ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো সংশয় নেই। অর্থনীতির গতি বাড়াতে সংস্কার অব্যাহত থাকবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্বল ইন্টারনেট লাইন ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে গ্রাহককে। একাধিক সিম কিনেও কাঙ্ক্ষিত মোবাইল সেবা মিলছে না। মোবাইল ইন্টারনেট প্যাকেজের মেয়াদ ও অতিরিক্ত দাম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বুধবার বিটিআরসির গণশুনানিতে এসব অভিযোগ করেন মোবাইল গ্রাহকরা। সমস্যা সমাধান করে সেবার মান বাড়ানোর আশ্বাস দিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বুধবার বিটিআরসি ভবনে আয়োজিত গণশুনানিতে অংশ নিতে অনেক গ্রাহক হাজির হন। অনেকে অনলাইনে অভিযোগ করেন। সব মিলিয়ে 3000-এর বেশি অভিযোগ করেন মোবাইল ও ইন্টারনেটের গ্রাহকরা। উঠে আসে টেলিকম অপারেটরগুলোর নেটওয়ার্কের দুর্বলতা, ইন্টারন্যাশনাল রোমিং জটিলতা, দুর্বল সেবার মান সহ নানা অভিযোগ। ধানমন্ডির মতো লোকেশনে আমি নেটওয়ার্ক পাচ্ছি না, কিন্তু আনফরচুনেটলি তারা আমাকে কোনো সলিউশন দিতে পারে নাই। ব্যালেন্সের রিচার্জের মেয়াদ 35 দিন মেয়াদ করে দেওয়া হলো। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে তারা গ্রাহকের ব্যালেন্স ফ্লাশ করে নিয়ে যাচ্ছে। এ সময় এক গ্রাহকের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থাও নেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। আমি এখন 1 ঘন্টার মধ্যে ওই সংশ্লিষ্ট স্থানে যাব। আমি বিটিসিএলকে নির্দেশ দিয়েছি যে ডিজিএম মহোদয় উনি দ্রুত গিয়ে আমাদের যে গ্রাহকের অভিযোগটা আসলো সেটা দেখে সরজমিনে পরিদর্শন করে ওখানে গ্রাহক যদি চায় বিটিসিএল এর কানেকশন উনি যত দ্রুত সম্ভব এটা দেবেন। গ্রাহকরা বলেন মোবাইলে তাদের ব্যালেন্সের টাকার হিসাব পাওয়া যায় না, এমনকি বিভিন্ন প্যাকেজ নিয়েও তাদের অভিযোগের শেষ নেই। আপনার 24 ঘন্টা মেয়াদ রবি, আর এয়ারটেল 19 টাকায় 31 দিন 3 দিন মেয়াদ, আর গ্রামীণে 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পৌঁছে যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমরা যেটা করেছি সেটা যে তাদের সাথে বসছি এই বিষয়ে, এবং আমরা সুনির্দিষ্ট কিছু নীতিমালা আমরা প্রণয়ন করতে চাই। ম্যাক্সিমাম মিনিমাম ব্যালেন্স কত হওয়া উচিত এবং এই ব্যালেন্সের মেয়াদকাল কেমন হওয়া উচিত। এসব অভিযোগ সমাধান করার আশ্বাস দেন বিটিআরসি চেয়ারম্যান। আমরা একটি কমিটি করে আসলে আমাদের বিটিআরসির কি করণীয় আছে এখানে সেই করণীয়গুলি নির্ধারণ করে আমরা চেষ্টা করব আপনাদের যে আকাঙ্ক্ষা একটি নিরবিচ্ছিন্ন কোয়ালিটিফুল টেলিকমিউনিকেশন সিস্টেম বিটিআরসি শেষ পর্যন্ত ওই জায়গায় থাকবে। গ্রাহকরা বলছেন শুনানি করে লাভ নেই যদি না তাদের সমস্যার সমাধান হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সবচেয়ে বেশি বজ্রপাত হয় মে মাসে, গড়ে 14টি। এ সময় প্রায় 32 লাখ বার দেখা যায় বজ্রবিদ্যুতের ঝলক। আর বেশি ঝুঁকি রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে বায়ু দূষণ, তাপপ্রবাহ ও উঁচু গাছ কেটে ফেলার প্রভাবেই এই প্রবণতা বাড়ছে। তীব্র তাপপ্রবাহ শেষে স্বস্তির বৃষ্টির সঙ্গে আতঙ্ক হয়ে এসেছে বজ্রপাত। শুধু মের প্রথম সপ্তাহে পূর্বাঞ্চল ও হাওরে প্রাণ যায় অন্তত 20 জনের। বজ্রপাতে মৃতদের 70% মাঠে কাজ করা কৃষক, আর গোসল ও মাছ ধরার সময় মৃত্যু হয়েছে 13%। দুর্যোগ মন্ত্রণালয়ের তথ্য বলছে এতে বছরে গড়ে মৃত্যু হয় 265 জনের। গত 12 বছরে প্রাণহানি 3000-এরও বেশি।
গবেষকেরা বলছেন বজ্রপাত বাড়ার বড় কারণ বায়ু দূষণ, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও উঁচু গাছ কেটে ফেলা। কোথাও 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে বজ্রপাত বাড়ে 12%। বন্যা, ঘূর্ণিঝড় পূর্বাভাস দিয়ে প্রাণহানি কমানো গেলেও বজ্রপাতে সে সুযোগ নেই। মোট বজ্রপাতে 70% এপ্রিল, মে ও জুনে। ঢাকার যে ডিস্ট্রিক্ট, আশেপাশের ডিস্ট্রিক্ট নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সেই এলাকাতে বজ্রপাতে যে মানুষের নিহত হওয়ার সংখ্যা, এটার সাথে বায়ু দূষণ একটা সম্পর্ক আমরা পাইছি। বায়ু দূষণ যেটা করে সেটা হচ্ছে যে আকাশে বায়ু দূষণ তো এক জায়গায় থাকে না, যখনই আপনার এই বাতাস আসে সে তখন চলে যায়, চলে গিয়ে সারাউন্ডিং এরিয়াতে সে হাইড্রোমেটিওলজি, যেটা টপ অ্যাটমসফিয়ারের যে আপনার এই যে আইস ক্রিস্টাল, মেঘ যেগুলি থেকে হয় বা শিলাকণা যেগুলি থেকে হয়, ওই যে মাইক্রোফিজিক্যাল প্রসেসেস, এই প্রসেসটাকে সে চেঞ্জ করে ফেলে। মৌসুমি বায়ু প্রবেশের আগের 2 মাস এপ্রিল ও মেতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এর প্রকোপ থাকে বেশি। বর্ষায় তীব্রতা বাড়ে সুনামগঞ্জ সহ রাঙামাটি, চট্টগ্রামে। শীতে বেশি আক্রান্ত হয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে। ট্রান্সবাউন্ডারি বজ্রঝড় এবং হাইলি লোকালাইজড বজ্রঝড়ের প্যাটার্ন এবং তার শক্তিমাত্রার মধ্যে কিছুটা ব্যত্যয় ঘটেছে। তবে দীর্ঘ তাপপ্রবাহের পরে যদি বজ্রঝড় হয় তার শক্তিমাত্রা অনেক বেশি থাকে। দেশের আকাশে দেখা মেলে 3 ধরনের বজ্রবিদ্যুতের। এর সবগুলোই ভূপৃষ্ঠে না পড়লেও প্রাণহানি এড়াতে উঁচু স্থান, জলাশয় ও খোলা জায়গা এড়িয়ে চলতে বলেছেন গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটকদের অসচেতনতা সহ নানা কারণে বিপন্ন রামসার এলাকা সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর। একদিকে পর্যটকদের অবাধ চলাচল, অন্যদিকে হাওরের হিজল ও করচ গাছ কেটে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু মানুষ। এতে হুমকির মুখে পড়েছে সংরক্ষিত এই জলাভূমির প্রাণী বৈচিত্র্য। যদিও হাওরের পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ভারতের মেঘালয় ঘেঁষা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকে 2000 সালে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতে জাতিসংঘের সাথে চুক্তি রয়েছে সরকারের। 1999 সালে এই হাওরকে সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। এসবের পরও হাওরটি সংরক্ষণে বড় উদ্যোগ নেই বলে অভিযোগ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বেশ কয়েক বছর ধরে এখানে ভিড় করছেন পর্যটকরা। এজন্য অনেক সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলে ইঞ্জিন নৌকা। মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরে এবং গাছগাছরাও বিলুপ্তের পথে চলে যাচ্ছে। হাওরে পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক, পলিথিনেও নষ্ট হচ্ছে পরিবেশ। স্থানীয়দের দাবি, নজরদারির অভাবে কমছে মাছ, পাখি। পর্যটকরা যখন যাওয়া আসা করে তারাও অনেক প্লাস্টিক, বোতল, পলিথিন এসব ব্যবহার করে টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে বিপন্ন করেছে। সচেতন নাগরিকদের সংখ্যা এভাবে চললে এই জলাভূমি রক্ষা করা কঠিন হবে। এখানে প্রশাসন থেকে শুরু করে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও এটা ঠিকমতো দেখাশোনা করা না। পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে যে হাউস বোটগুলো আছে, এই হাউস বোটগুলো কিন্তু তাদের নীতিমালা অনুসরণ করছেন না। তবে প্রশাসন বলছে কাজ করছে তারা। হাওর রক্ষায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ওখানে যাচ্ছেন এবং তারা তদারকি করছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এছাড়া আমরা চিন্তাভাবনা করছি যেন পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে আরও কোনো প্রকল্প বা অন্য কোনো পদ্ধতিতে এটার একটি সমন্বিত ব্যবস্থাপনা যেন করা যায়। 1 দশক আগেও এই হাওরে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা ছিল, যা আশঙ্কাজনক হারে কমে গেছে এখন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।